প্রিমিয়ার প্রো 2006 কীভাবে চালাতে হয় এবং এটার অপারেটিং সিস্টেম কি তা আমরা আদ্যপান্ত দেখব। তো প্রথমত প্রিমিয়ার প্রোটি ইনস্টল করতে হবে আপনাদের, যেটি আপনারা চাচ্ছেন যে 26 চালাবেন না 25 বা 24, তো সেটি আপনাদের বিষয়। তো আমরা আজকে 26টি দিয়ে আমরা দেখাবো, ক্লাসটা শুরু করব। তো একবারে বিগিনার যারা রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো প্রথমত আমি এটি ইনস্টল করে নিয়েছি, আমি প্রথমত এটি ওপেন করব। হ্যাঁ, ওপেন করার সাথে সাথে আমার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এখনও আমাদের কাজের পরিবেশটি আমাকে তৈরি করতে হবে। তো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট মানে নতুন একটি প্রজেক্ট, এবং ওপেন প্রজেক্ট মানে নতুন। আপনার যদি আগের কোনো প্রজেক্ট থেকে থাকে, যেমন এখানে দেখেন রিসেন্ট আমাদের কিছু কাজের প্রজেক্ট রয়েছে, এই প্রজেক্টগুলো আমি যদি এখান থেকে ওপেন করতে পারবো, বা এখান থেকে আমার যে ফাইল রয়েছে যেখানে সেভ হয়েছে সেখান থেকে আমি ওপেন করতে পারবো। ঠিক আছে, এরপরে এখানে নিউ ট্রিম প্রজেক্ট, ওপেন ট্রিম প্রজেক্ট, এগুলো দরকার নেই, আমরা বেসিক্যালি এই দুটো দিয়েই আমরা কাজ করব। তো প্রথমত আমরা আজকে নতুনভাবে শিখব। আর উপরে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো ফাইল, এডিট, ক্লিপ, সিকোয়েন্স মার্কার, গ্রাফিক্স অ্যান্ড টাইটেল, ভিউ, উইন্ডো এবং হেল্প। এটি মেনুবার, এবং মেনুবারগুলো আস্তে ধীরে ধীরে আমরা শিখব। এখন আমরা চলে যাব নিউ প্রজেক্টে। নিউ প্রজেক্টে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এখানে প্রজেক্ট নেম আপনাকে দিতে হবে। আপনি যে প্রজেক্ট অনুযায়ী কাজ করতে চান, ধরেন যে কোনো ধরেন নাটকের হলে নাটকের নাম, ডকুমেন্টারি হলে ডকুমেন্টারির নাম, বা বিজ্ঞাপন হলে বিজ্ঞাপনের নাম, বা আপনারা যদি ব্লগার হয়ে থাকেন ব্লগারের একটি নাম দেবেন সুন্দর করে। তো আমি ধরুন আজকে আমার প্রথম ক্লাস CLASS ক্লাস 1 আমরা আজকে নাম দিলাম, এবং এই লোকেশনটি কোথায় সেভ হবে তার উপর ডিপেন্ড করতেছে এখানে লোকেশনটি। তো আমরা এখন লোকেশনটি এখানে সেভ করব। আমার স্টুডেন্ট রুদ্রর এখানে প্রজেক্টে সেভ করব। এখানে আমি আগে থেকে বলে রাখি আপনাদেরকে, আপনারা খুব গুছিয়ে কাজ করার জন্য একটি ফোল্ডার বানাবেন। ফোল্ডারের পরে দেখতে পাচ্ছেন এখানে একটাতে ফুটেজ থাকবে, একটাতে মুভি। কেন লিখলাম, ধরেন আপনি ভিডিওটি করার পরে আপনি এটিকে একত্র মানে ট্রান্সফার করবেন। ট্রান্সফার মানে আপনি একত্র মানে MP4-এ কনভার্ট করবেন, বা EVI করবেন, যেটাই করেন না কেন আপনি এই মুভি ফাইলে রাখবেন, মুভ করবেন। এরপরে আপনারা যদি মিউজিক নিয়ে কাজ করতে চান, ধরেন মিউজিক তো অবশ্যই লাগে, নাটক বলুন আর ব্যাকগ্রাউন্ড ব্লগ বলুন, ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগেই। তো মিউজিক ফোল্ডার একটি করে রাখবেন, মিউজিকের মধ্যে মিউজিকগুলো এই মিউজিক ফোল্ডারে রাখবেন। এরপরে প্রজেক্ট নামের একটি ফোল্ডার করবেন, প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আপনারা যে প্রজেক্টটি আমি এখন সেভ করব সেটি আপনারা এই প্রজেক্টে সেভ করবেন। এরপরে স্টিল নিলাম, স্টিলটা হলো আপনার কোনো ধরনের স্টিল, আপনি যদি স্থির চিত্র আপনি রাখতে চান বা ছবি এখানে নিয়ে কাজ করতে চান, তাহলে স্টিল ফ্রেমগুলো আপনারা এই স্টিল ফোল্ডারের মধ্যে রাখবেন। তো আমি এখন প্রজেক্ট সেভ দেব। তো প্রজেক্টের মধ্যে আমি ক্লিক করে এখানে নাম দেব ক্লাস 1। আমি ক্লাস 1 নাম অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমি সেভ দিয়ে বেরিয়ে আসব। ঠিক আছে, আর কোনো কিছু করা লাগবে না। এরপরে এখানে টেমপ্লেট, এখানে যদি আপনারা দেখেন ব্রডকাস্ট টেমপ্লেট রয়েছে, সোশ্যাল মিডিয়া টেমপ্লেট রয়েছে, স্ট্যান্ডার্ড টেমপ্লেট রয়েছে। তো আপনারা যদি এইসব টেমপ্লেটগুলো ইউজও করতে পারেন, বা আপনারা নিজের মতো করে টেমপ্লেট কিন্তু ইউজ করতে পারেন। তো আমি ধরুন আমার নিজের মতো করে আমি টেমপ্লেট ক্রিয়েট করতে পছন্দ করি। তো আমি এখন ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু টেমপ্লেট এখানে অটোমেটিকলি চলে আসছে। এখানে প্রথমত আমরা যাই, এই যে মেনুবারটি তো রয়েছে, এখানে নতুন সংযোজন হয়েছে দেখতে পাচ্ছেন, ইম্পোর্ট, এডিট এবং এক্সপোর্ট। তো ইম্পোর্টে আমরা রয়েছি, মানে ইম্পোর্টে কি ইম্পোর্ট করব, আমরা ধরেন এখান থেকে কোনো টেমপ্লেট ইম্পোর্ট করে আমরা কাজ করব কিনা সেটি এখানে রয়েছে। তো আমি আগে থেকে বলে রাখছি যে আমরা নতুন করে কাজ করব, ঠিক না রুদ্র? আমরা নতুন করে কাজ করব, আমরা টেমপ্লেট অনুযায়ী কাজ করব না। তো এখানে আমরা তাহলে কি করব, আমরা এখান থেকে যে স্কিপ রয়েছে আমরা স্কিপে ক্লিক করব। স্কিপে ক্লিক করার পর আমরা চলে গেছে। আমাদেরকে এখন একটি মানে কাজের জন্য আমাদের পরিবেশ তৈরি করতে হবে। তো পরিবেশ তৈরি করার জন্য আমাদেরকে প্রথমত সিকোয়েন্স নিতে হবে। তো সিকোয়েন্সের আগে আমি আপনাদেরকে এইসব বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা দেই।
যেমন এগুলো বলেছি মেনুবার সম্পর্কে আমি আস্তে আস্তে ডে বাই ডে আপনাদেরকে দেখাবো। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ক্লাস 1 লিখলাম এই প্রজেক্টে চলে আসলো। এরপরে ইফেক্ট কন্ট্রোল, এখানে ইফেক্ট। তো এই ইফেক্ট কন্ট্রোল এবং ইফেক্ট কীভাবে কাজ করে সেগুলো আমরা ধীরে ধীরে জানবো। এরপরে এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি প্রোগ্রাম মনিটর এবং সোর্স মনিটর। প্রোগ্রাম মনিটর কি, যখন টাইমলাইনে আমরা এডিট করব তখন প্রোগ্রাম মনিটরে দেখা যায় এবং সোর্স মনিটরে আমরা ডাবল ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমরা দেখে তারপরে আমরা টাইমলাইনে নিয়ে আসি। তো এটি আস্তে আস্তে আমরা যখন আমরা টাইমলাইন নিব তখন আমরা দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন টাইমলাইনটি আছে, বাট এখানে কোনো আমার টাইমলাইনের যে ওয়ার্ক এরিয়া নেই, ঠিক আছে। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি টুলবার রয়েছে এবং ডান পাশে এটি রয়েছে হলো এটি অডিও বার। আমরা যে টাইমলাইনে প্লে দেব এই অডিও বারে আমাদের দেখা যাবে এই অডিওটি আছে কি নাই, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে মাইনাস থেকে আপনার একবারে 0 dB পর্যন্ত আপনার অডিও রয়েছে। তো আমরা এগুলো আস্তে আস্তে দেখব। এবং এখানে দেখতে পাচ্ছেন রুদ্র এডিটিং, মানে এখানে আমরা এটার একটা ওয়ার্ক এরিয়া সেভ করে রেখেছিলাম, এই জন্য এটি রুদ্র এডিটিং নামে আসছে, কিন্তু আপনাদের এটি থাকবে বেসিক্যালি এডিটিং এই জাতীয়, হ্যাঁ এইরকম একটি এরিয়া আপনারা দেখতে পাবেন। আপনারা যখন প্রিমিয়ার প্রো ইনস্টল করার পরে ওপেন করবেন এরকম একটি আপনাদের অপশন আসবে। তো এখান থেকে আপনারা কাজ করার জন্য বেসিক্যালি এটাকে আমরা আমাদের নিজেদের মতো করে এই ওয়ার্ক এরিয়া তৈরি করে এবং সেভ করে নিয়েছি। যেমন এই দেখুন এখানে আমার নামে তপন এডিটিং, তপন কালার এবং রুদ্র এডিটিং আমার স্টুডেন্ট, এই রুদ্র এডিটিংয়ের নামে আমি কিন্তু এটি করে নিয়েছি। তো এটি কিভাবে করতে হয় সেটিও আমি অন্য একটি ক্লাসে দেখাবো। তো আমি এখন রুদ্র এডিটিংয়ের মধ্যে যাই। হ্যাঁ, এখন আমাকে একটি প্রজেক্ট নিতে হবে কাজ করার জন্য। তো প্রথমত আমাকে একটি সিকোয়েন্স নিতে হবে। তো সিকোয়েন্সের জন্য প্রথমত আমাকে নিউতে যেতে হবে। নিউতে গিয়ে সিকোয়েন্স বা কন্ট্রোল এন, কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল এন চাপ দেই তাও কিন্তু আমার এটি চলে আসবে। দেখেন আমি এখান থেকে যদি ক্লিক করলাম তা চলে আসছে। আমি যদি কিবোর্ড থেকে আমি কিবোর্ডের অপশনটি দেখানোর জন্য একটি অপশন অন করি, আর একটু বড় করি। এখন যদি আমি কন্ট্রোল এন যদি দেই, দেখেন আমার দেখা যাচ্ছে। এখন এখানে দেখেন এই যে নিউ সিকোয়েন্সের আন্ডারে এখানে ব্রডকাস্ট, এইচডি, সোশ্যাল এবং আল্ট্রা এইচডি মানে 4K, তার 4K দুইটা রয়েছে, লিগেসি রয়েছে। লিগেসিটা হলো আপনার ডিবি, এনটিএসসি এই জাতীয় ফাইলগুলোর জন্য। তো আমরা এখন এইচডিতে কাজ করব। এইচডি মানে 1080x1920 এবং ফ্রেম থাকবে 25 ফ্রেম। তো আমরা এটি নিয়ে কাজ করব। এটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন সিকোয়েন্স প্রিসেট রয়েছে। তো প্রিসেট আমরা এইচডিতে ক্লিক করে আমরা এই প্রিসেটটি নিয়েছি এবং প্রিসেটের এখানে ডিটেলস বর্ণনা রয়েছে এবং এখানে ফ্রেম 1080 দেখেন 1920 1080 এবং এটার কালার কোডে কি REC 709 এবং ফ্রেম রেট সবই কিন্তু এখানে দেখাচ্ছে। এরপরে আমরা সেটিংসে যাই। সেটিংসে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমসও রয়েছে। আমাদের আর কোনো কিছু করার দরকার নেই, 25 ফ্রেম তাই থাকবে। এখানে যা আছে তাই, আমরা এখান থেকে তেমন কিছু আর চেঞ্জ করব না, ঠিক আছে। এখানে শুধু আমরা কি করব, ম্যাক্সিমাম ডেপথ এবং ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি এই দুটো দেওয়ার কারণ হলো আপনার যখন ভিডিও আপনি রেন্ডার করবেন বা দেখবেন আপনার তখন ডেপথনেসটি ভালো আসবে এবং কোয়ালিটিটি ভালো দেখাবে। এরপরে আপনার এখানে সিকোয়েন্সের একটি নাম দিতে পারি। যেমন আমি যদি এখন ড্রামা এডিট করি, ধরেন DRAMA ড্রামা আমি নাম দিলাম, ঠিক আছে।
এরপরে আপনার কালার ম্যানেজমেন্টে যাই। কালার ম্যানেজমেন্ট এখানে দেখেন অনেকগুলো কালার ম্যানেজমেন্ট রয়েছে, অবশ্যই আপনি এটি চেক করে রাখবেন। REC709 SDR, ঠিক আছে, এটি অবশ্যই থাকতে হবে, না হয় আপনাদের অন্য কোনোটি থাকলে কিন্তু কালার আপনারা ঠিকমতো দেখতে পাবেন না, সাদা কালো হয়ে যেতে পারে বা অন্য ধরনের কালার হয়ে যেতে পারে। তো অবশ্যই এটি আপনারা সিলেক্ট করে রাখবেন এবং অবশ্যই REC709 এটি সিলেক্ট থাকতে হবে। অ্যাডভান্স রয়েছে, অ্যাডভান্সে আর কোনো কিছুই সিলেক্ট করার প্রয়োজন নেই, যা করে এখান থেকে করা হয়ে গেছে। এরপরে ট্রেকার্সের এখানে মানে অডিও, এখানে কোনো কিছু আর চেঞ্জ করার নাই। ভিআর ভিডিও এটিও দরকার নেই চেঞ্জ করার। এখন আমরা এখানে ওকে দিয়ে আমরা বেরিয়ে আসব। ওকে দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের টাইমলাইনটি, এই যে টাইমলাইন, এই টাইমলাইনটি সচল হয়ে গিয়েছে এবং আমাদের যে এটি বললাম প্রোগ্রাম ড্রামা, এখানে আমরা এটি দেখতে পাবো, এখানে এডিট করার পরে এখানে দেখতে পাবো। এবং আমাদের যে ফুটেজগুলো আমরা কোথায় টানবো, এই যে দেখতে পাচ্ছেন প্রজেক্ট, এখানে আমরা আমাদের ফুটেজগুলোকে আমরা ইম্পোর্ট করব। ফুটেজ, মিউজিক, যে কোনো ধরনের কিছু স্টিল ইমেজ আমরা সব এখানে ইউজ করব। এবং ইফেক্টগুলো হলো আমরা যখন এখানে এই টাইমলাইনে ইউজ করব কোনো ভিডিও বা ফুটেজ কাটবো, তখন যদি আমাদের ইফেক্টের প্রয়োজন হয় তখন আমরা এখানে ইফেক্ট থেকে ইফেক্ট প্রদান করব। অডিও হলে অডিও, ভিডিও হলে ভিডিও। দেন আপনার যে কোনো ভিডিও অডিওকে আপনারা যদি মাল্টিটাস্কিং মানে আপনারা যদি চেঞ্জ করতে চান, মানে ভিডিও যদি স্লো করতে চান বা ঘোরাতে চান, রোটেশন করতে চান, তাহলে কিন্তু এই ইফেক্ট কন্ট্রোলে এসে কিন্তু আপনার কাজ করতে হবে। তো সেটি কিভাবে করতে হয় সেটিও আমরা পার্ট বাই পার্ট কিন্তু আমরা এখন দেখাবো। এরপরে আমরা আজকে প্রথম ক্লাস, তার মানে হলো আমরা এটার বিশদভাবে আমরা এই টাইমলাইন সম্পর্কে, তারপরে এই প্রোগ্রাম, তারপর সোর্স, এগুলো সম্পর্কে আমরা পার্ট বাই পার্ট কিন্তু আমরা জানব। তো এরপরে আমাদের এটি হলো আমাদের প্রজেক্ট ক্লাস 1। এখন আমরা এটিতে কি করতে চাই, ধরুন আমরা কোনো একটি ফুটেজ নিয়ে আসবো। তো ফুটেজ নিয়ে আসতে গেলে আমাদের একটি ফোল্ডার করতে হবে। ফোল্ডার এখানে আপনি ফোল্ডারও করতে পারেন, আবার সরাসরিও নিয়ে আসতে পারেন। তো আমি যদি ফোল্ডার করে নিয়ে আসাটাই বেটার, তাহলে কিন্তু আপনারা কাজটাকে খুব গুছিয়ে করতে পারেন। তো বিন নামে সিলেক্ট অটোমেটিকলি বিন নামে থাকে, আপনারা বিন নামে রাখতে পারেন বা সিকোয়েন্স নামেও রাখতে পারেন। তো আমি বিন নামে রাখলাম, এটা ডিফল্ট হিসাবে থাকলো। এখন ডাবল ক্লিক করার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে বিনে চলে গেল। আমি এখানে ডাবল ক্লিক করে আমি কিন্তু ফুটেজ যেখানে রয়েছে আমি সেখানে চলে যেতে পারবো। আমার দেখেন এখানে কোন ফোল্ডারে আমার ফুটেজটি রয়েছে, আপনাদের কোন ফোল্ডারে ফুটেজটি রয়েছে সেটি আপনারা সিলেক্ট করে, ধরুন আমি ভাঙাগড়া জীবন, বা এখান থেকে আমি কিছু ফুটেজ, আমি ডে 1 ধরেন আমি এখান থেকে একটা সিকোয়েন্সের আমি ফুটেজ দিই, ঠিক আছে। ধরুন আমি এই পর্যন্ত ফুটেজটুকু আমি ধরে শিফট ধরে আমি প্রথমটা ধরলাম, আর শিফট ধরে আমি এই পর্যন্ত সিলেক্ট করে আমি এখন ওপেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ইম্পোর্ট হচ্ছে। একটু সময় নেবে, যাদের গ্রাফিক্স কার্ড, প্রসেসর এবং র্যাম ভালো, তাদের ভিডিও এডিটিংয়ের জন্য কাজ করতে খুব সুবিধা হবে। যাদের এই র্যাম কম বা গ্রাফিক্স কার্ড নেই, তাদের জন্য খুব সমস্যা হবে এই প্রিমিয়ার চালানোর জন্য। এরপরে আমাদের দেখতে পাচ্ছেন ফুটেজগুলো চলে আসছে। চলে আসার পরে ভিউয়ার্স আমাদের এই নিচে একটি বার দেখতে পাচ্ছেন, এগুলো সম্পর্কে আমরা এখন একটু জানব। এখন প্রথমত হলো এখানে দেখতে পাচ্ছেন নিয়ে আসার পর কি, দিস প্রজেক্ট ইজ রাইটেবল। মানে রাইটেবল মানে কি, আপনি কি এখান থেকে আবার কোনো কিছু রাইট করতে চান কিনা। রিরাইট আমরা করব না, আমরা যেভাবে আছে এভাবে থাকবো। এরপরে এই ফুটেজগুলো এখানে সিরিয়াল বাই আছে, এখানে দেখেন লিস্ট ভিউ, এটিকে যদি আপনি গ্রিড ভিউ করতে চান, এখানে দেখেন আইকন করতে চাইলে এভাবে কিন্তু চলে আসছে। এরপরে আপনি যদি আরও বড় করতে চান, মানে একবারে লার্জ করতে চান, তাহলে এটা। এবং আপনি ম্যানুয়ালি করতে পারবেন, দেখেন ম্যানুয়ালি কিন্তু ছোট বড় করা যাচ্ছে, ঠিক আছে। ম্যানুয়ালি কিন্তু ছোট বড় করা যাচ্ছে। এখন আপনাদের স্ক্রিনের উপরে ডিপেন্ড করে আপনাদের এই ছোট বড় করার বিষয়টি। এরপরে এখানে শর্ট আইকন,
এখানে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই শর্ট আইকন। আমরা যখন ফুটেজ টানি, আমরা যখন শ্যুট করি, দেখেন শ্যুটিংয়ের ফুটেজগুলো কিন্তু এলোমেলো থাকে, ঠিক আছে? আমাদের সিরিয়াল কিন্তু শ্যুট করেছি, বাট আমাদের যখন টানার পরে শ্যুটিংয়ের ফুটেজগুলো এখন এগুলো সিরিয়াল নেই। এখন আমাকে সিরিয়াল করতে হবে, না হয় কিন্তু আমরা এডিটিং করার পরে আমরা পার্ট বাই পার্ট আমরা কিন্তু খুঁজে বেড়াতে হবে। তো তাহলে আমাদের কি করতে হবে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেম। আমরা এখানে অনেকগুলো অপশন রয়েছে, বাট আমরা নেমটি সিলেক্ট করব, আর কোনো কিছুই করার প্রয়োজন নেই। এই নেমটি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের একবারে আমরা যে সিরিয়াল ওয়াইজ আমরা যে শুটিং করেছি, এই শুটিংয়ের সিরিয়াল ওয়াইজ আমাদের মেনটেন অটোমেটিকলি হয়ে গেছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন কি, এখানে অটোমেটিক সিকোয়েন্স। আমরা যে সিকোয়েন্সটি নিয়েছি, ভিউয়ার্স আমরা একটু সিকোয়েন্সে যাই। ধরুন সিকোয়েন্সে যেতে গেলে আমাকে একটু বড় করতে হবে এটা। এখানে দেখেন আমাদের এখানে যেতে হবে, এখানে ক্লিক করতে হবে। দেখেন এখানে ক্লিক করার পর আমাদের এই যে ড্রামা সিকোয়েন্সটি নিয়েছি, আপনি কিন্তু সিকোয়েন্স চাইলে কিন্তু এখান থেকেও নিতে পারেন, ঠিক আছে? এখান থেকে নিতে পারেন। তো এটি দেখেন ক্লিক করার পরে কিন্তু এটি অটোমেটিকলি আপনার সিকোয়েন্স অনুযায়ী চলে যাবে। তো এটি আসলে কোনো কিছুই দরকার পড়ে না, এটি আমরা করব না। এবং এই যে ফোল্ডার আমরা করেছি, এই ফোল্ডারটি আমরা কিন্তু রাইট বাটন ক্লিক করে নিউ বিনে করেছি। আপনি কিন্তু এখান থেকে চাইলে কিন্তু দেখছেন অটোমেটিকলি কিন্তু বিন হয়ে যাচ্ছে। আপনি যতটা খুশি এখান থেকে কিন্তু বিন নিতে পারবেন, আবার চাইলে ডিলিটও করতে পারেন। তো এটি কি করে ডিলিট করতে হয়, এটি সিলেক্ট করে এখানে ডিলিট বাটন অপশন রয়েছে, এটি ক্লিক করলে আপনি ডিলিট হয়ে যাবে। আবার কিন্তু ভুলবশত আপনাদের ফুটেজ ফোল্ডারটি ডিলিট করে দেবেন না, তাহলে কিন্তু আপনাদের যে টাইমলাইনে যদি এডিট করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সব কিন্তু চলে যাবে। তাহলে কিন্তু অনেক মাথা ঠান্ডা রেখে যারা এডিটর হবেন তারা কিন্তু খুব ধৈর্য, তীক্ষ্ণ, বুদ্ধিসম্পন্ন এবং খুব মাথা ঠান্ডা কুল রেখে কিন্তু আপনাদের কাজ করতে হবে। এরপরে আমরা এখানে গেলাম, এগুলো সম্পর্কে আমরা জানলাম। তারপরে ইফেক্ট কন্ট্রোল পরে আমরা জানবো। এখন আমরা আসি টাইমলাইন সম্পর্কে। ভিউয়ার্স, তো টাইমলাইনে আপনার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। এটি প্রথমত আমরা যে ড্রামা নাম দিলাম, এটি ড্রামা নামে রয়েছে। এরপরে এখানে যে 0000 রয়েছে, আমার যে এই কার্সর বারটি, এটাকে প্লে বার বলা হয়। এই প্লে বারটি, প্লে বার বা প্লে হেড, আমি যখন কিবোর্ড থেকে এন্টার চাপবো এটি চলতে থাকবে। আবার যখন কিবোর্ড থেকে এন্টার না সরি স্পেস চাপ দিলে চলবে, স্পেস যখন আবার চাপ দেব আবার বন্ধ হবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন 00 থেকে শুরু হয়ে আমার যখন চলতে থাকবে, এখানে দেখতে পাচ্ছেন টাইম কোডটিও চলতেছে, মানে এখানে হলো ঘন্টা, মিনিট, সেকেন্ড, ফ্রেম, ঠিক আছে? এরপরে আমরা নিচে আসি একটু। এরপরে এখানে দেখতে পাচ্ছি এটি হলো সিকোয়েন্স আইকন। তো সিকোয়েন্স আইকন এখানে এটি যদি সিলেক্ট করা অবস্থায় কিন্তু আমাদের থাকতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এটি কি স্ন্যাপ ইন টাইমলাইন খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন দুটি ভিডিও আমরা এডিট করব তখন কিন্তু এটি দরকার পড়ে, সেটি কিন্তু আমরা একটু পরে কিন্তু দেখাচ্ছি। তো এটি হলো লিঙ্ক সিলেকশন। আমরা যখন অডিও ভিডিও লিঙ্ক করব বা আনলিঙ্ক করব, এটি কিন্তু প্রয়োজন হয়, ঠিক আছে? এরপরে আমরা অ্যাড মার্কিং। এখন মার্কিং কোনো জিনিস আমরা ধরুন অডিও বা ভিডিওর কোনো একটি ফ্রেম বা কোনো একটি সাইডে সমস্যা আছে, তো এটিকে আমরা সিলেক্ট করার জন্য বা মার্কিং করার জন্য এই মার্কটি আমরা কিন্তু ইউজ করব, ঠিক আছে? এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটি রেঞ্জের মতো, এটি হলো সেটিংস অপশন, টাইমলাইন ডিসপ্লে সেটিং। তো এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। দেখেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু অটোমেটিকলি দেওয়া হয়েছে। আর যারা আপনার যেগুলো নাই, আপনারা একটু সিলেক্ট করে আপনারা দেখবেন কোনটিতে কি হয়। এখানে যেমন শো ভিডিও থাম্বনেল, এগুলো করতে গেলে প্রথমত আপনাকে এখানে ভিডিও নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার পরে আমি এটিকে অ্যাপ্লাই করব, ঠিক আছে? এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই উপরের এখান থেকে দেখেন V1, V2, V3 এই জিনিসগুলো হলো আপনার ভিডিও
টাইমলাইন, আর নিচেরগুলো হলো অডিও টাইমলাইন। তো ভিডিও টাইমলাইনগুলো হলো ভিডিও বসবে, আর অডিও নিচের যে অডিও টাইমলাইনগুলোতে শুধু অডিও বসবে। ভিডিও টাইমলাইনে অডিও বসবে না, এবং অডিও টাইমলাইনে কখনোই ভিডিও বসবে না। আমরা যখন এখান থেকে ফুটেজ টান দিয়ে এখানে নিয়ে আসব, অবশ্যই আমরা এখানে মাঝ বরাবর ছাড়বো, তাহলে আমাদের অডিওটা নিচে বসে যাবে, আর ভিডিওটি যেই লেয়ারে ছাড়বেন এই লেয়ারে বসে যাবে। তাহলে এগুলো কিন্তু এক একটি লেয়ার কিন্তু, আর অডিওগুলো এইভাবে যেগুলো দেওয়া আছে এই লাইনগুলো, এগুলো এক একটি লেয়ার। তো তাহলে A1, A2, A3, A4 এগুলো হলো অডিও এক একটি লেয়ার। আর পাশে দেখতে পাচ্ছেন একটি তালার মতো টগল ট্র্যাক লক। তো এটি হলো লক করলে আপনি দেখতে পাচ্ছেন এটি টোটালি লক হয়ে গিয়েছে। এখানে যদি ভিডিও থেকে থাকে তাহলে এখানে কিন্তু এই ভিডিওটি আপনি কোনোভাবে নাড়াচাড়া করতে পারবেন না। তো এটি আসলে আমরা বেসিক্যালি অডিওর ক্ষেত্রে করে থাকি, যেমন অডিওটাকে লক করে আমরা ভিডিওর কাজ করি। এটি মিউজিক ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমরা বেসিক্যালি করে থাকি, কারণ অডিওটাকে আমরা রেখে মূল অডিওটাকে রেখে আমরা কিন্তু ভিডিওটি এডিট করি এবং লিপসিং করে থাকি। তো এটি হলো লক বিষয়। এরপরে এটি কি দেখতে পাচ্ছেন, এ হলো সিং। এই সিংটি আসলে আপনার যখন অডিও ভিডিও থাকে তখন আসলে এই সিংটির কাজ প্রয়োজন হয়। এটি আমরা একটু পরে দেখাবো। এবং এরপরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর ক্ষেত্রে চোখ দেখা যাচ্ছে, আর অডিওর ক্ষেত্রে এম লেখা। মানে হলো চোখ আপনি বন্ধ করলে দেখবেন না, আবার চোখ যদি ওপেন করেন আপনি ভিডিও দেখবেন। ঠিক সেম আপনি যখন এখানে টাইমলাইনে ভিডিও থাকবে তখন চোখ অফ করলে কিন্তু আপনার ভিডিওটি দেখা যাবে না, আবার চোখ যখন অন করবেন ভিডিওটি দেখা যাবে। তো আমি প্রথমত একটি ভিডিও আমি টাইমলাইনে নিয়ে আসি। প্রথমত আমি যে ভিডিওগুলো নিয়ে আসলাম এখান থেকে, ধরুন আমি এই ভিডিওটি আমি নিয়ে আসি। ধরুন এই ভিডিওটি আমি টান দিয়ে ধরে আমি এখানে বসালাম। ভিউয়ার্স, আপনারা একটি জিনিস খেয়াল করবেন, এই ভিডিওটি ড্রাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু আপনি যে লেয়ারে ছাড়বেন কিন্তু দেখেন ওই লেয়ারে বসবে। হ্যাঁ, তো আপনারা কিন্তু এই যে ভিডিও 1-এ অবশ্যই বসানোর চেষ্টা করবেন, উপরে না, এখান থেকে কাটবেন। আর উপরেরগুলো যখন আপনি এই লেয়ার শেষ হয়ে যাচ্ছে বা ইনসার্টের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা উপরের লেয়ারগুলো ইউজ করি। তো এখন আমরা ভিডিও, এখন দেখেন কিবোর্ড প্লাস যখন চাপবেন তখন কিন্তু আপনার টাইমলাইনটি বড় হবে, এবং মাইনাস যখন চাপবেন তখন এটি ছোট হবে। ঠিক আছে, আবার আপনি কন্ট্রোল ধরে রাখলেও কিন্তু আপনার এই যে মাউস রয়েছে মাউসের শিফট ধরে রাখলে আপনার যেই মাউসের যে চাকাটা রয়েছে এটি যদি আপনি উপরে নিচ করেন আপনি কিন্তু এটি ছোট বড় হবে শিফট ধরে রেখে। যে যেভাবে কাজ করতে পছন্দ করে। ধরুন আমি স্পেস যদি দেই, দেখেন এটি চলতে। দেখছুনি কারবারটা আমারই সর্বনাশের খবর শুনাইয়া আমার কাছে লাঠি বিস্কুট খাইতে চায়। হ্যাঁ, আবার যখন স্পেস দেব তখন বন্ধ হয়ে গেছে। এখন আমি এই চোখের বিষয়টি দেখেন, এই স্ক্রিনে একটু, এই যে প্রোগ্রাম ড্রামা এই স্ক্রিনে একটু খেয়াল করবেন। আমি যখন এটি অফ করব চোখটি, এটি কিন্তু আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমি যখন আবার এটিকে চোখটিকে অন করে দেব তখন দেখা যাচ্ছে। ঠিক সেম এরকম। তো এই এম এর ক্ষেত্রেও এম মানে হলো মিউট, উনি মিউট। আমি যদি আমারই সর্বনাশের খবর। আমি যদি এখন এই মিউটটি অন করি, এখন আমার অডিওটি দেখেন, এখানে আমার যে অডিও লেভেলে কোনো অডিও নেই। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু অডিওটি দেখা যাচ্ছে, এই যে অডিওটি দেখা যাচ্ছে, আবার এইদিকে অডিও নেই। তো আমি যখন অডিওটি প্লে দিচ্ছি অডিওটি এখানে দেখা যাচ্ছে না। আমি যখন সর্বনাশের খবর শুনাইয়া আমার কাছে লাঠি বিস্কুট খাইতে চায়। প্লেটে দেখা যাচ্ছে। এরপরে আমরা এখানে দেখেন সলো। তো সলো ট্র্যাক মানে হলো খবর শুনাইয়া আমরা যদি সিঙ্গেল ট্র্যাক, অনেকগুলো ট্র্যাক থাকে, যদি ধরেন মেল ফিমেল অনেকগুলো, তো আমরা সলো ট্র্যাক, ধরেন এ লোকের সলো ট্র্যাক আমি ইউজ করব, বা মহিলার সলো ট্র্যাক ইউজ করব, এইভাবে কিন্তু সলো ট্র্যাকগুলো ইউজ করা হয়। তো এরপরে আমরা অডিওর যে রেকর্ড, এখানে দেখেন রেকর্ড মতো একটি অপশন রয়েছে।
তো এটিও আমরা এখন রেকর্ড করতে পারবো। ধরুন আপনার রেকর্ড করতে গেলে অবশ্যই আপনার এই যে টাইমলাইনে কোন জায়গায় রেকর্ড করবেন, আপনি যদি এখান থেকে রেকর্ড করেন, এখানে এই লেয়ারে যদি রেকর্ড করেন তাহলে এটি সিলেক্ট করবেন, বা এই লেয়ারে রেকর্ড যদি করতে চান তাহলে এই লেয়ারটি সিলেক্ট করতে হবে। এবং আমাদের যে কোন জায়গা থেকে শুরু হবে এটি ইন আউট করতে হবে। ইন আউট মানে কি, আপনার ইন মানে কোন জায়গা থেকে শুরু হবে রেকর্ডটি। তো কিবোর্ড থেকে আই যদি চাপেন, দেখুন আমার এখানে সাদা হয়ে গিয়েছে, আমি এখান থেকে এ পর্যন্ত আমার ডায়লগটি রেকর্ড করব, ঠিক আছে, বা আমি কোনো একটি ভয়েস রেকর্ড করব। তো এখন ইন যদি আপনি এই ইন আউট যদি না দেন তাহলে কি হয় সেটি আমরা দেখি। এখান থেকে আমি ইন আউটটি উঠিয়ে দেব, এখান থেকে ক্লিয়ার ইন আউট, ঠিক আছে। এখন আমি যদি এখানে দেখেন 1 2 3 গান না ভাঙলে আমার ব্যবসার কি হইব? হ্যালো 1 2 What's 3 Unicorn হ্যালো Banda? 1 2 3 আমারই সর্বনাশের খবর। দেখেন আমি যে হ্যালো 1 2 3 বলছি, আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রেকর্ডটি কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে ভিউয়ার্স, এটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু রেকর্ড হয়ে গেছে আমি এই লাইনে। এখন আমি যদি এখানে রেকর্ড করতাম তাহলে আমার এটাই ওভার রাইট হয়ে যেত। তো ওভার রাইট কীভাবে হয় দেখেন, যদি আমি এখানে রেকর্ড করি শুরু থেকে হ্যালো 1 2 3 হ্যালো 1 2 3 হ্যালো 1 আমারই সর্বনাশের খবর। 1 2 3 হ্যালো 1 2 3, দেখেন আমার কিন্তু এখানে ওভাররাইট কিন্তু হয়ে গেছে আমার কার্সরটি যেখানে রয়েছে। তো এই জন্যই এটি করা যাবে না। যেখান থেকে আপনি কাজটি করবেন ঠিক এখানে ইনটার দিবেন, ইন দিয়ে এবং যে লেয়ার খালি আছে এখান থেকে আপনি রেকর্ডটি করা শুরু করবেন। এই গেল রেকর্ডের বিষয়টি। তারপরে ইন আউটের বিষয়টি উঠিয়ে দিই এখন, এখান থেকে ক্লিয়ার ইন আউট, ঠিক আছে। এটি গেল। এরপরে আমি এটি এই যে লিঙ্ক সিলেকশন বা এটির কথা বলেছিলাম, এই যে স্ন্যাপ। তো স্ন্যাপটি কি, আমি ধরুন এই এটি কাটবো কি দিয়ে, আমি কন্ট্রোল কে হলো, এটি হলো আপনার প্রিমিয়ারের ডিফল্ট কাট, কন্ট্রোল কে। তো এখন অনেকে কিবোর্ড কাস্টমাইজ করে নেয়, আমি কিবোর্ড কাস্টমাইজ করে নিয়েছি। আমি কিবোর্ড কাস্টমাইজ কিভাবে করতে হয় সেটিও আমি দেখাবো। আমি সি দিয়ে কিন্তু কাটি, কিবোর্ড থেকে সি যখন চাপ দিয়ে কিন্তু কেটে যায়। অথবা আপনারা এই টুলবার থেকেও কিন্তু কাটতে পারবেন, এই যে রেজার টুল বলা হয় এটিকে, এই রেজার টুল দিয়ে কিন্তু এভাবে ধরে কাটতে পারবেন, যত ইচ্ছা আপনি কিন্তু কাটতে পারবেন। এখন আমি যে কাটলাম, এই যে এই টুলটির কথা বলেছি, এই টুলটি যদি আনসিলেক্ট, এখন সিলেক্ট নাই, দেখতে পাচ্ছেন সিলেক্ট থাকলে সাদা থাকে আর সিলেক্ট না থাকলে এভাবে থাকে। এখন আমি যদি একটু বড় করি, আমি কিবোর্ডের প্লাস আইকন চাপি, প্লাস আইকন যদি চেপে আমি যদি এই দেখেন এটিকে সাইডে নিয়ে যাই, আমি এই গ্যাপটি পূরণ করতে চাই, তখন কিন্তু একটার ভিতরে আরেকটি ঢুকে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে, ঠিক আছে। কন্ট্রোল জেড দেই, হ্যাঁ। এখন আপনি যদি এই স্ন্যাপ টগল বাটনটি যদি অন থাকে তাহলে আপনি এটিকে যদি এই কাছাকাছি নিয়ে যান, চুম্বকের মতো সে লেগে যাবে এবং আপনার কোনোভাবে এটি ওভাররাইট হওয়ার সুযোগ থাকে না, ঠিক আছে। দেখেন একটি চুম্বকের মতো আপনাকে কাছে নিয়ে সে জোড়া লাগিয়ে দিচ্ছে। এটি আপনারা যত বারবার প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনারা এগুলো শিখতে পারবেন। এরপরে দেখেন অডিও ভিডিও আমার কিন্তু লিঙ্ক, আমি যদি ভিডিওতে সিলেক্ট করার সাথে সাথে অডিও কিন্তু লিঙ্ক হয়ে আমার সাথে, আমি যদি এটিকে যেদিকে যাই এদিকে কিন্তু যাচ্ছে, বা অডিও ধরেও যেদিকে যাচ্ছে এদিকে কিন্তু যাচ্ছে, এটি কিন্তু লিঙ্ক অবস্থায়। এখন আমি যদি এখান থেকে দেখেন লিঙ্ক উঠাই দেই, এখন আমি যদি ধরুন দেখছেন আমি কিন্তু অডিও কিন্তু ভিডিও আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তো এটি কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, এরপরে এখানে এই বাটনগুলোতে আপনি ডাবল ক্লিক করলে বড় হয়ে যায়, আবার ডাবল ক্লিক করলে ছোট হয়ে যায়, ঠিক আছে। প্রতিটা বাটনে এখানে লেয়ারে আপনি ডাবল ক্লিক করলে বড় হবে, আবার ডাবল ক্লিক করলে ছোট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে অডিও তো সেম, অডিও তো ডাবল ক্লিক করলে অডিও লেয়ারটি বড় হবে, যার যেমন কাজ করতে সুবিধা হয় সেভাবে করে নেবেন, ঠিক আছে। এভাবে যদি হয় আবার ছোট হয়ে যাবে, ঠিক আছে, হ্যাঁ। তাহলে এটুকু গেলে এবার এই যে মার্কটি বসায়, ধরুন আমার এখান থেকে আমি একটি মার্ক বসাবো, তো এই যে মার্কে ক্লিক করলে কিন্তু দেখছেন আপনার এখানে মার্কটি বসে গেছে।
এবার যেখানে যান না কেন এই মার্কটি কিন্তু অটোমেটিকলি থেকে যাবে। ঠিক আছে, এই মার্কটি যদি আবার রাখতে না চান এখান থেকে ক্লিয়ার করে দিতে হবে। তো ক্লিয়ার কিভাবে করতে হয়, এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, এই মার্কে এসে এখান থেকে এই ক্লিয়ার সিকোয়েন্স মার্কার এখন উঠে গেছে। ঠিক আছে, এরপরে আমি এই সেটিংসের কথা বলেছি টাইমলাইনের, আমি একটু ডাবল ক্লিক করে বড় করে নিই, আমি একটু জুম করে নিই। এখন দেখতে পাচ্ছেন প্রতিটি ক্লিপেরই প্রথম ফ্রেমটি আমাকে দেখাচ্ছে, এখানে টাইমলাইনে দেখাচ্ছে। তো এটি এখানে সিকোয়েন্সে দেখেন শো ভিডিও থাম্বনেল, এটাকে থাম্বনেল বলা হয়। প্রতিটি কার্টের প্রথম ফ্রেমটি আমাকে দেখাচ্ছে, এটিকে থাম্বনেল বলা হয়। এটি আপনি চাইলে এখান থেকে আপনি যদি অফ করে দিলে অফ হয়ে যাবে, আপনি আবার যখন নেবেন এটি কিন্তু আবার চলে আসবে। তো এগুলো অপশনগুলো বেসিক্যালি আপনারা একটু এই যে টিকমার্কগুলো দিয়ে এবং উঠিয়ে প্রত্যেকটি অপশন কিন্তু দেখবেন। এগুলো প্রত্যেকটি কিন্তু এই টাইমলাইনের কিন্তু বিষয়ে কিন্তু নির্ধারিত অপশন, এগুলো অন্য কোথাও না, এগুলো কিন্তু একমাত্র টাইমলাইনের জন্যই কার্যকরী। এগুলো উঠিয়ে এবং আবার দিয়ে দেখবেন এগুলো কাজটা কি। এরপরে আমরা আসি এই প্রোগ্রাম মেনুর এই সম্পর্কে। এই প্রোগ্রাম মেনুতে কি কি আছে? এই প্রোগ্রাম মেনুতে প্রথমত এটি আপনারা তো মনিটর দেখতে পাচ্ছেন, মনিটরের এটি টাইমলাইন বলা হয়। এই টাইমলাইনের যে টাইমটি দেখাচ্ছে এটি কত সেকেন্ড বা কত টাইমলাইনের কোন জায়গায় আছে এটি দেখাচ্ছে। ঠিক আছে, এরপরে ফিট মানে হলো পুরো স্ক্রিন জুড়ে আছে। আপনি যদি ছোট করে দেখতে চান 10% বা স্ক্রিনের কত পার্সেন্ট আপনি দেখতে চান বা জুম করে দেখতে চান কিনা সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সর্বোচ্চ 1600% পর্যন্ত আপনার বড় করা যায়। তো অবশ্যই ফিট করে রাখবেন যাতে করে আপনারা পুরো অংশটুকু দেখতে পান। এরপরে রয়েছে এই যে প্লে হেডটি রয়েছে, প্লে হেডটি দেখা যাচ্ছে এখানে আমি যে প্লে দিচ্ছি এটিও এখান থেকে প্লে হচ্ছে। ঠিক আছে, এরপরে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন টগল ডাইরেক্ট ম্যানিপুলেশন। এখন যে ম্যানিপুলেশন করতে চান কিনা, আমি ক্রপ করতে মানে ম্যানিপুলেশন মানে ক্রপ করতে চাই কিনা, এটি এখান থেকে আপনি দেখেন, এখান থেকে আপনি ক্রপ টপ কিন্তু করা যাচ্ছে। আমি কিন্তু এখান থেকে ক্রপ করার পক্ষপাতিত্ব না, ক্রপ অন্য এই কন্ট্রোল প্যানেল থেকে আমরা ক্রপ করব, কিভাবে করতে হয় সেটিও আমরা দেখাবো। ঠিক আছে, এরপরে এখানে অপশনগুলো আমরা দেখি। এখানে হলো সার্চ সিমিলার ফ্রেম, মানে সার্চ সিমিলার ফ্রেম কোথায় আছে এখানে আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এটি আমরা দরকার পড়ে না সার্চ সিমিলার ফ্রেম। তারপরে এই যে মার্কার, এড মার্কার যেটি আমরা বলেছি, এই যে এখান থেকে যেটি দেখাচ্ছিলাম এটি এখান থেকেও আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, কয়েক জায়গা থেকে কিন্তু এটি দেওয়া যায়। তো এখন আমি এটি আবার উঠিয়ে দেব। এরপরে আমরা যে ইন আউটের কথা বললাম, যে মার্ক ইন মার্ক আউট, যে এই যে মার্ক ইন দেখিয়েছি এটিকে বলা হয় মার্ক, প্রথমটা মার্ক ইন, পরেরটা হলো মার্ক আউট। ইন মানে আই দিয়ে হলো ইন আর ও দিয়ে হলো আউট। তো বিষয়টি এখান থেকেও আপনি দিতে পারবেন। আমি এটিকে এখান থেকে উঠিয়ে দিই, ক্লিয়ার করে দেই। এটি এখান থেকেও দিতে পারবেন, আপনার কোন জায়গায় থেকে দেবেন। ইনটা প্রথমত সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ, আপনি কোন জায়গায় ইন করতে চান এখান থেকে ইন দিলাম, এবং আউটটি কোন জায়গায় দিতে হবে, আউটটি এই দিতে হবে। এবার ভিউয়ার্স আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, রুদ্র তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন আসে আমরা এটি কেন দেব। এটি দেব আপনারা যখন কাজ শেষ করবেন, মানে টাইমলাইনে আপনাদের কোনো একটি প্রজেক্ট ডান মানে শেষ হবে, এরপরে এক্সপোর্ট দেওয়া লাগবে। এক্সপোর্ট মানে হলো আপনি এটিকে MP4 বা মুভি করবেন। তো মুভি করার পরে বা MP4 করার জন্য আপনাকে এই ইন আউটটি অবশ্যই সিলেক্ট থাকা লাগবে। ইন আউটটি যদি সিলেক্ট না করেন, আমি একটু ছোট করে দেখাই। ধরুন আপনি এই কাজটি এ পর্যন্ত করেছেন, ঠিক আছে, করার পরে আমরা অ্যারো দিয়ে কিন্তু সামনের দিকে পিছনের দিকে যেতে পারি, আপ অ্যারো ডাউন অ্যারো কিবোর্ড থেকে আমরা আউট দিলাম। ধরেন আমি এ পর্যন্তই, এখান থেকে এ পর্যন্ত আমরা কাজটা ডান। ঠিক আছে, আমরা এখান থেকে কিন্তু এটাকে MP4 কনভার্ট করতে পারবো। আর যদি এইটুকুই হবে, আর যদি এটি না থাকে, ক্লিয়ার করে দেই, তাহলে কিন্তু আপনার এই যে প্রজেক্ট পুরো টাইমলাইন জুড়ে কিন্তু একবারে ব্ল্যাক, এই প্রজেক্ট থেকে টাইমলাইনে যতটুকু ব্ল্যাক ট্যাগ আছে যা আছে
পুরোটা আপনার MP4 করে সে কনভার্ট করে নিয়ে নেবে। তো ইন আউট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে, এটা খুব সিনসিয়ারলি করতে হবে। তো কিভাবে ইন আউট দেয় দেখালাম আমরা। তো এবং এটা কি এই আপনার এখন যে আমরা ইন আউট দিলাম, যে ইন এখানে আই দিয়ে ইন, ও দিয়ে আউট। এখন এখানে এই প্রথম ইন আউটে আপনার কিবোর্ড থেকে যদি যেতে চান এখান থেকেও যেতে পারেন, বা কিবোর্ডের যদি ইউজ করেন আপনার শিফট আই দিয়ে আপনার দেখেন আমার এই যে প্লে হেডটি যেখানে থাকে না কেন, আমি যখন ইনে আসবো দেখেন আমার শিফট আই যখন চাপ দিচ্ছি তখন আমার ইনে চলে যাচ্ছে, আবার যখন শিফট ও দেব সে আউটে কিন্তু চলে গেছে কিন্তু। ঠিক আছে, যখন বড় প্রজেক্ট হবে তখন কিন্তু এভাবে কিন্তু দেখতে হবে। টেনে দেখাচ্ছে এভাবে, কিবোর্ড কাস্টমাইজে যত আপনি দেখতে পারবেন তত আপনার কাজটা খুব দ্রুত স্মুথলি হবে। এরপরে আমরা যে এই স্পেস দিয়ে প্লে দিলাম, এটি কিন্তু আপনি দিতে পারছেন, দেখতে পাচ্ছেন এখান থেকে আবার স্টপও করতে পারতেন। তো এটি আমরা কিবোর্ড থেকে স্পেস চাপ দিয়েও করতে পারছি, আবার এখান থেকেও আমরা করতে পারছি এই যে প্রোগ্রাম আপনার মনিটর থেকে। এরপরে এগুলো হলো আপনার এক ফ্রেম করে ব্যাকে যাওয়া, এবং এটা হলো সামনের দিকে যাওয়া। তো ব্যাকে যে এভাবে তো আমরা কিবোর্ড দিয়ে মাউস দিয়ে করব না, আমরা অবশ্যই কিবোর্ড দিয়ে করা ট্রাই করব। আমরা যে কিবোর্ডের লেফট অ্যারো চাপ দিলে আপনার বাম দিকে যাবে, আর রাইট অ্যারো চাপ দিলে ডান দিকে যাবে। ঠিক আছে ভিউয়ার্স, রুদ্র বুঝতে পারতেছো তো না? লেফট রাইটে আপনার যদি এক ফ্রেম করে যেতে হয় অবশ্যই কিবোর্ড দিয়ে যাবেন। এরপরে এটি কি, এটিকে দেখেন, এটি হলো একটি হলো আপনার ইনসার্ট, আরেকটি হলো ওভারল্যাপ। ঠিক আছে, ইনসার্ট এবং ওভারল্যাপ। তো ইনসার্ট ওভারল্যাপ কি সেটি আমরা আরেকটু কাজ যখন শুরু করব তখন আমরা দেখাবো ইনসার্ট এবং ওভারল্যাপিং কি। এটা হলো আপনার ছবি, ধরুন কোনো একটি ফ্রেম যদি আপনার ভালো লেগে, ধরুন এই ফ্রেমটি আমার ভালো লেগেছে, এই ফ্রেমটি আমাকে স্টিল করতে হবে। অনেক সময় বিয়ের ভিডিও বা ব্লগের ভিডিও ক্ষেত্রে দেখেছে একটি স্টিল ফ্রেম বা অনেকগুলো স্টিল ফ্রেম ধরতে হয়, তখন আপনারা এখান থেকে ক্লিক করার পরে এখানে দেখেন এক্সপোর্ট ফ্রেম, এখানে আপনার জেপিজি কোন কিসে নেবেন, বিএমপিতে নেবেন না ডিপিএক্স, জিপিএক্স, জিআইএফ বা এমপি জেপিজিতে নেবেন, কোনটাতে পিএনজিতে নেবেন, টার্গাতে বা টিফে নেবেন, এটি কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই জেপিজিতে রাখা বেটার। তারপরে পাথ কোথায় সেভ করবেন এটি আপনারা এখান থেকে কিন্তু দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, এই ব্রাউজার মাধ্যমে কোন জায়গায় আপনারা সেভ করতে চান। ঠিক আছে, এরপরে আসি হলো এখান থেকে দেখা যাচ্ছে কি কম্পোজিশন ভিউ। মানে কম্পোজিশন ভিউ মানে কি, আমার ভিডিওটির কম্পোজিশন ভিউটা কি, আমার ধরুন এটার ফার্স্ট ফ্রেমটি কি ছিল, আর এবং আমরা এখন কোন জায়গায় ফ্রেমটি আমি রেখেছি। ঠিক আছে, দেখেন একবারে ফার্স্ট ফ্রেমটি এটি ছিল, আর এটি হলো আমি যেখানে আমার এই যে প্লে হেডটি রেখেছি, তো এটি দরকার পড়ে না। এরপরে এখানে দেখেন প্রক্সিস মানে প্রক্সি ভিডিও যদি আমরা করতে চাই সেটি কিভাবে প্রক্সি করতে হয় সেটিও নিয়ে অন্য একটি ভিডিও থাকবে। প্রক্সি একটি জটিল বিষয়, কেন করতে হয় সেটি নিয়ে একদিন ভিডিও আপনাদেরকে উপহার দেব। এরপরে এই ফুল আপনারা যে এই রেজুলেশন দেখতে পাচ্ছেন, আমরা ফুল রেজুলেশনে এখানে রাখবো। আপনারা চাইলে এখান থেকে যাদের গ্রাফিক্স কার্ড কম, মেমোরি কম, তারা কিন্তু একটু কোয়ার্টার বারে এগুলো করে রাখতে পারেন, তাহলে আপনারা প্লে দিয়ে দেখতে পাবেন। কিন্তু ফুল ফ্রেমে যদি আপনাদের গ্রাফিক্স কার্ড না থাকে বা র্যাম কম থাকে তাহলে কিন্তু একটু প্লে দিতে ঝামেলা হবে। বিস্কুট খেতে চাই। ঠিক আছে, আর এগুলো সেম এখানে আমাদের যেই কতক্ষণ আমরা এখানে গেলাম, এই ক্লিপের 7 মিনিটে আমাদের 7 সেকেন্ডে আমরা রয়েছি। ঠিক আছে, তো এখানে এই ক্লিপের নাম্বারিংটা এখানে দেখানো হয়। এই যে দেখেন আমরা যে ইন আউট করেছি এই নাম্বারিংটা এখানে দেখেন। আমি যদি এখান থেকে এই ক্লিপের ইন আউট নাম্বারিংটা নেই
তাহলে কিন্তু দেখেন 9 মিনিট হয়েছে। যদি আরো ছোট করি তখন দেখেন 2 মিনিট রয়েছে, ঠিক আছে। তা আমরা অনেক সময় দেখা গেছে নাটক বা ব্লগ এডিট করার পর কতক্ষণ হয়েছে টাইমটা কিভাবে দেখব, কারণ এডিট এতটুক হয়েছে, আমি এডিটটা আমি ইন আউট দিয়ে আমরা দেখব। ইন আউট দেওয়ার পরে আমার দেখতে পাচ্ছেন এখানে 13 সেকেন্ড বা যতক্ষণ আপনার এখানে দেখাবে, শো করবে এই টাইম লাইনের ক্লিপগুলোর। এরপরে এই সেটিংসে আমরা যাই। এখানে যে রেঞ্জের মতো একটি অপশন দেখা যাচ্ছে, সেটিংসে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন কি দেখা যাচ্ছে, কম্পোজিশন, ভিডিও, RGBA, চ্যানেল, এগুলো আসলে কোনো জিনিস চেঞ্জ করা ঠিক না। এখান থেকে যা আছে যেভাবে আছে এভাবেই থাকবে। এই যে ফুল রেজুলেশন, আমরা রেজুলেশনগুলো এখান থেকে যেটি দেখিয়েছি, এই যে এখান থেকে এটি কিন্তু বেসিক্যালি এখানেই আছে। এখানে হাই কোয়ালিটি প্লেব্যাক যদি সিলেক্ট করে থাকেন তাহলে এটা থাকবেই, বেসিক্যালি অটোমেটিকলি হাই কোয়ালিটি থাকে। আপনারা এটি সিলেক্ট রাখতেও পারেন বা নাও রাখতে পারেন। তাই মনে করি যেটি ডিফল্ট হিসাবে আছে সেটি কিন্তু থাকাটাই বেটার, আমার হাই কোয়ালিটি প্লেব্যাকের দরকার নেই। এরপরে আমরা এখানে আরো বেশ কিছু বিষয় আছে দেখতে পাচ্ছেন, ওভারলেপ ডিউরিং এডিট, এটি দরকার নেই। এনাবল ট্রান্সমিটার, দেখেন এগুলো এক একটা করে আপনারা সিলেক্ট করে দেখতে পারবেন। তারপরে লুপ, আমরা কি এটি লুপ চালাবো কিনা। লুপ মানে কি, ধরুন আমি এই ভিডিওটি এটুকু আমরা লুপ করে আমরা চালাবো। তো লুপের বিষয়টি দেখেন, আমি যদি এখন লুপ চালাই তাহলে আমার কি হবে, এখান থেকে আমি লুপ সিলেক্ট করে আমি এখন প্লে দিলে দেখেন সে কিন্তু বারবার কিন্তু চলতেছে। এটি কিন্তু এই যে এখান থেকে লুপ সিলেক্ট থাকার কারণে হচ্ছে। তো আমি এটি উঠিয়ে দিই। রৌদ্র বুঝতে পারতেছো তো না? না বুঝলে কিন্তু বলো। তারপরে শো ট্রান্সপোর্ট কন্ট্রোল, শো ট্রান্সপোর্ট, এগুলো আসলে এগুলো কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। শো রুলার, শো গ্রিড, এগুলো ক্লিয়ার গ্রিড, এগুলো আসলে এই যে শো রুলস, এখন এখানে এই যে রুলসগুলো এগুলো দরকার নেই, ঠিক আছে। এখানে কারো যদি দরকার পড়ে সে কিন্তু দিতে পারে, ঠিক আছে। আমরা এখান থেকে উঠিয়ে দিলাম। তারপরে আর কি রয়েছে এখানে, ক্লিয়ার করে দিয়েছি। তারপর স্ন্যাপ ইন প্রোগ্রাম মনিটর, এর দরকার নেই। ওভারলে এবং ওভারলে সেটিংস, এটা দরকার নেই কিছুই, এগুলো পার্ট বাই পার্ট আমরা পরে দেখব। তাহলে আমরা এই প্রোগ্রাম মনিটরের আমরা এই অপশনগুলো জানলাম। এখন দেখেন সোর্স মনিটরে কিন্তু সেম অপশনগুলো রয়েছে, একবারে সেম হুবহু, ঠিক আছে। এরপরে আমরা আসি টুলবার সম্পর্কে। আমরা জানি এখানে দেখতে পাচ্ছেন একটি টুলবার রয়েছে। তো টুল হলো, প্রথমটি হলো দেখেন সিলেকশন টুল। এই সিলেক্ট টুল দিয়ে কিন্তু আমরা সবসময় সিলেক্ট থাকতে হবে, এটি দিয়ে কিন্তু আমরা সিলেকশন সব কিছুই কিন্তু আমরা সিলেক্ট করব এই সিলেকশন টুল দিয়ে, ঠিক আছে রুদ্র। এরপরে এখানে যেটি দেখতে পাচ্ছেন এখানে হলো ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুল। মানে ট্র্যাক মানে কি, এই যে এগুলোকে লেয়ার বললাম না, এগুলো এক একটি ট্র্যাক লেয়ার, ঠিক আছে। এই যে আমরা ধরুন এই যে এটি যদি দেখেন, আমি কিন্তু এই সব ধরে আমি মুভ করতে পারতেছি, এটির কারণে আমি সিলেক্ট টুল দিয়ে যদি আমি নিতে চাই কিন্তু হবে না, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ওভারল্যাপ হয়ে যাচ্ছে, কন্ট্রোল জেড দেই। তো এখানে আপনার দেখেন কর্নারে একটি ছোট একটি চিহ্ন রয়েছে, এখানে টিপ দিয়ে ধরে রাখলে কিন্তু দেখেন এখানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুইটি অপশন রয়েছে, এবং এগুলোর কিবোর্ড কমান্ডগুলো প্রত্যেকটি অপশনের কিন্তু টুলের কিন্তু আপনার কিন্তু এখানে কিবোর্ড কমান্ডগুলো সাইডে কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে। তো এরপরে এখানেও দেখেন ঠিক সেম, এখানে প্রত্যেকটিরই কিন্তু এক একটি করে টুলের আন্ডারে সাব কিছু টুল রয়েছে, এবং সাব কিছু টুলের আন্ডারে এগুলো আপনি একটি করে কাজ দেখবেন। যেমন হলো এটি রিপল মানে কি, দেখেন এটি বড় হচ্ছে ছোট হচ্ছে এক সাইড থেকে, দেখেন বড় হচ্ছে ছোট হচ্ছে, ঠিক আছে। আর এটা হলো দুই সাইড থেকে বড় ছোট হবে। তারপরে এটি হলো স্লো, এই যে এই ক্লিপটিকে আমি যদি স্লো করতে চাই টান দিয়ে, এটা দেখেন প্লে দিয়ে দেখি, অনেক স্লো হয়ে গেছে।
হয়ে গেছে। তো বেসিক্যালি এখান থেকে এই টুলটা দিয়ে কিন্তু আপনি স্লো করতে পারবেন, মানে রেড টুল বলা হয় আর কি। এখন যদি এই স্লো আপনি আবার ঠিক করতে চাইলে কিভাবে ঠিক করবেন? অনেক ক্ষেত্রে প্রশ্ন যে আমি স্লো করে ফেললাম, এখন এটি আমি কিভাবে ঠিক করবো? এখন কত পার্সেন্ট করেছেন এখানে কিন্তু লেখা আছে, এই যে 14.48% আপনি কিন্তু স্লো করেছেন। এখন এটি কিন্তু এখান থেকেও করতে পারেন এভাবে করে, দেখেন কত পার্সেন্ট হলো। বা আপনি এখান থেকে কিবোর্ড দিয়ে করতে পারেন Ctrl+R, আপনি চাপ দিলে দেখেন স্পিড ডিউরেশন, এটি মেনু বার থেকেও নিয়ে আসা যায়। এখানে যে আপনি 41% করেছেন এটিকে আপনি 100% করে দেবেন। 100% করে দেওয়ার পরে আপনার ওকে দিলে আপনি আগের মতো যে অপশনটি ছিল এরকম ছিল, ঠিক এই জায়গায় ফিরে গেছে ফুটেজটি। হ্যাঁ, ফাস্ট করতে চাইলে এটি দিয়েও ফাস্ট করা যাবে। আমি যদি এদিকে নিয়ে যাই, দেখা গেছে এই 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 এখন ফাস্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। এটি কিন্তু ফাস্ট করা যায়। আমি আবার Ctrl+Z দিয়ে আগের অবস্থানে ফিরে আসলাম, ঠিক আছে। আবার রেড দিয়েও কিন্তু আমরা ফাস্ট করতে পারবো, Ctrl+R দিয়ে যদি এখান থেকে আমি মান কমালে হবে, যেমন 50 দিলে স্লো হয়, আর যদি মান বাড়িয়ে দেই যেমন 200 দিলে তাহলে স্পিড বেড়ে যায়, যেমন 200 দিলে ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, আবার রিভার্স, এই যে এখান থেকে রিভার্সও করা যায়। এখান থেকে রিভার্স আমি যদি দেই, সে রিভার্স হাঁটবে, যেমন হলো রিভার্স হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমরা আরেকটি টুল রয়েছে, এটা রিমিক্স টুল, এটির দরকার নেই রিমিক্স টুল। আর এরপরে এখানে এই রেজার টুল দিয়ে তো বলছি এই যে কাটাকাটির জন্য আমরা কিবোর্ডের সাহায্যে কাটবো, আমরা কিবোর্ড ইউজ করে কিবোর্ড কাস্টমাইজ করে নিয়েছি। তারপরে এটি কি, এটি আমরা একটু দেখি, কিবোর্ডের এই স্লিপ টুল, ঠিক আছে। তো স্লিপ টুলটি বেসিক্যালি যে দুটি কাটলাম, এই যে ফুটেজ থাকা অবস্থায় এটি চেঞ্জ হয়। তো এটি বেসিক্যালি বিয়ের ভিডিও বা ব্লগ যারা করে তারা এটি ইউজ করে, এছাড়া নাটক যারা কাটে প্রফেশনালি আসলে এটি ইউজ করা কোনোভাবে ঠিক না, ঠিক আছে। এরপরে পেন টুলের কাজ কি? পেন টুলের কাজ হলো আপনার এখান থেকে ক্লিক করে 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 আপনি এটিকে কাটা বা কোনো একটি শেপ নেওয়া। দেখেন আমি এখানে এটি শেপ টুলে পরিণত হয়ে গেছে, গ্রাফিক্স টুলে। তো সেটিও আমরা কিভাবে কাজ করে সেটিও আমরা পরবর্তীতে এটি দেখাবো এই পেন টুলের আন্ডারে। এবং এইখানে দেখেন রেক্টেঙ্গেল অনেকগুলো, এগুলোকে শেপ টুল বলা হয়। তো এই দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আরও 3টা সাব টুল রয়েছে। একটা হলো রেক্টেঙ্গেল টুল, আর একটা হলো ইলিপস টুল। ইলিপ মানে গোলাকার, রেক্টেঙ্গেল মানে চতুর্ভুজ, আর পলিগন হলো আপনার 6 বাহু, ঠিক আছে। 6 বাহু দেখেন, এখান থেকে আমি যদি নেই, এখান থেকে 6 বাহু, এই 6 বাহুটা এখান থেকে কাস্টমাইজ মনে হয় করা আছে, এই জন্য এটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। কাস্টমাইজ করা আছে এই জন্য এরকম হয়ে যাচ্ছে। এখন দেখেন গোলাকার, যদি আমি গোলাকার নিতে চাই দেখেন, ঠিক আছে। এরপরে আমরা আসি এই প্রিমিয়ার 2026, এটির সবচাইতে মজার যে জিনিসটি সেটি হলো এই টুলটি, এটা হলো অবজেক্ট মাস্ক টুল, ঠিক আছে। এই অবজেক্ট মাস্ক টুল কিভাবে কাজ করে সেটি আমি একবারে পূর্ণাঙ্গ একটি ভিডিও আমাকে দিতে হবে, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টুল। যেমন হলো আমি এটি যদি নিয়ে আমি এখন সিলেক্ট করলাম, ঠিক আছে, আমি এখন এখান থেকে আমি এই মানুষটিকে সিলেক্ট করলাম, ঠিক আছে। দেখেন মানুষটি আমার সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি এইখান থেকে সরাসরি, এটি আসলে এআই যুক্ত, বেসিক্যালি এটাই এআই যুক্ত এই টুলটি, এটি এআই যুক্ত টুল, কারণ 26-এ এটি নতুন
এসেছে। এখন এটি কিভাবে কাজ করে সেটি নিয়ে আসলে আমি একটি ভিডিও আপনাদেরকে দেব। এখান থেকে দেখেন, আপনার এখান থেকে প্লে দিলে দেখেন হয়ে গিয়েছে। এখন আমি এটিকে আলাদা লেয়ারে আমি কনভার্ট করতে পারবো। ঠিক আছে ভিউয়ার্স, এটিকে আমি আলাদা লেয়ারে আমি কনভার্ট করতে পারবো। এখন আপনি দেখেন আমার আলাদা লেয়ার হয়ে গিয়েছে। ঠিক আছে, দেখেন। কাছে লাড্ডু বিস্কুট খাইতে চায়, ঠিক আছে, এটি কিন্তু 26 আমার কাছে লাড্ডু বিস্কুট খাইতে চায়। মানে এআই সিস্টেম। এটি যদি এক ফ্রেম করে করতাম তাহলে আমার কিন্তু জান বের হয়ে যেত। ঠিক আছে, তো ভিউয়ার্স এটি নিয়ে কিন্তু আমি নতুন একটি ভিডিও আপনাদেরকে দেব। জাস্ট একটু দেখালাম এই টুলের সম্পর্কে। এরপরে হ্যান্ড টুল। আচ্ছা, এই টুলের মধ্যে এখানে দেখেন, এখানে বেশ কয়েকটি রয়েছে। এখানে ইলিপস রয়েছে, অবজেক্ট রয়েছে এবং রেক্টেঙ্গেল রয়েছে, প্যান টুল রয়েছে, ওই সেম টুলের মতোই। এবার হ্যান্ড টুলটা আসলে কি হলো, হ্যান্ড টুল দিয়ে আপনি এটিকে এদিক সেদিক আপনি দেখতে পারবেন, বা আপনি যদি টাইমলাইনে অনেক ফুটেজ থেকে যায়, যে অনেক দেখা গেছে টাইমলাইন বড় হয়ে যায়, তখন এইভাবে করে আপনি টাইমলাইনে কি আছে না আছে আপনি এগুলো এই হ্যান্ড টুলের মাধ্যমে আপনি কিন্তু দেখতে পারবেন। এবার টাইপ টুলের মানে হলো কি, আপনি কোনো কিছু লিখবেন, টাইপ টুল দিয়ে আপনি কোনো কিছু লিখতে চান, এটি হলো টাইপ টুল ব্যবহার। এবং লেখার সাথে সাথে আপনি দেখেন এখানে একটা গ্রাফিক্স লেয়ার বসে যায়। তো এখানে এইগুলো নিয়ে আবার কন্ট্রোল প্যানেল থেকে এগুলো সংযোজন বিয়োজন করতে হয়, সেটি নিয়েও আমি দেখাবো কিভাবে টাইটেল করতে হয়। তো এটি হলো টাইপ টুল। এরপরে এখানে একটি টুল রয়েছে দেখতে পাচ্ছেন, জেনারেটিভ এক্সপান্ড টুল। তো এটি আসলে এআই, এটিও এআই সংযুক্ত। এটি হলো এই অডিও এবং ভিডিও নিয়ে কিন্তু কাজ। তো এটি আসলে আমি এখন দেখাবো না, এটি পরবর্তীতে আমি দেখাবো। ঠিক আছে, তাহলে টুলগুলো আমরা সম্পর্কে আমরা জানলাম। এবং এরপরে আমরা আসি, এখানে যে প্লে হেডটি রয়েছে দেখতে পাচ্ছেন, আমরা যে এই প্লে বার সর্বনাশের খবর করব, এখানে যে এখানে লেভেলার বলা হুনাইয়া, এখানে আমরা আমার কাছে দেখতে পারবো কত। তো অবশ্যই হুনাইয়া, লেভেল আমরা যদি কম থাকে বাড়িয়ে নেব। অডিও 6 নাটকের ক্ষেত্রে এখানে -6 dB পর্যন্ত থেকে 0-তে আমরা রাখি। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউটিউবের ক্ষেত্রে বা যে কোনো সোশ্যাল মিডিয়ার আউটপুটের ক্ষেত্রে কিন্তু আমরা অডিওটা 6 dB থেকে 0 dB-তে আমরা রাখি। খবর হুনাই। ঠিক আছে, তো তাহলে আজকে এখানে আর এক্সপোর্ট তো এখন অন্য একটি বিষয়, এটি নিয়ে আলাদা একটি ভিডিও থাকবে, ইম্পোর্টের বিষয়টি। তাহলে আমরা আজকে মোটামুটি এ পর্যন্ত জানলাম। ঠিক আছে।